এবারে ঠান্ডা যেমন পড়েছে, গরম অনেক বেশি হবে। এই সিলিংটি যেমন করলে একটু ঠান্ডা গরমটা কম লাগে, সেরকম একটা চিন্তা আপনারা করেন। আমি আমার পক্ষ থেকে আমি এটা সহযোগিতা করে ফেলবো, ঠিক আছে? বারান্দার কথাটা বলতে পারছি না, এখনো কথা দিতে পারছি না, কিন্তু সিলিং এর ব্যাপারটাতে কথা দিলাম যে আমরা এটা করে দিব। আরেকটা জিনিস চেয়েছেন, গাছ। আমি একটু যারা মায়েরা আছে সবারই বলি, একটা গাছ আমরা খুব বেশি লাগাই, যে রেইন ট্রি বলি, এটারে আমাদের আঞ্চলিক ভাষায় রেন্ডি গাছ হয়, রেন্ডি করে না। এটা সবচেয়ে খারাপ একটা গাছ, পৃথিবীর অনেক জায়গায় গাছটা নিষিদ্ধ। এই গাছের পাতা পানিতে পচে না, মাটিতে পুঁতে রাখবেন, 6 মাস 1 বছর পর তুলবেন, দেখবেন পাতা পাতা আছে। এটা প্লাস্টিকের মতো, এটা পরিবেশের জন্য অসম্ভব ক্ষতিকর। এই গাছটি লাগাবেন না, কিন্তু এইগুলোই বেশি। চারপাশে যদি 100 গাছ দেখেন, 90-95টা হচ্ছে রেন্ট্রি গাছ। তো আমি একটু অনুরোধ করবো, যদি এগুলো করেনি, এই রেন্ট্রি গাছগুলো আগে কাটবেন। এগুলো কেটে নতুন গাছ লাগাতে চাচ্ছেন লাগান, কিন্তু একেবারে পার ঘেঁষে যদি লাগান তাহলে মাঠটা দরকার। আমি এই কথাটা কেন বলছি, আমাদের শিশুদের জন্য খেলার মাঠটা ক্লাসরুমের থেকেও প্রয়োজনীয় বেশি। এটা কেমন শোনায় হয়তো, বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা দেওয়ার যে ক্লাসরুম, তার থেকে জরুরি হচ্ছে খেলার মাঠটি। আমাদের সন্তানরা যদি শারীরিকভাবে সুস্থ না থাকে, তাহলে যতই সে মেধাবী হোক না কেন, সে ভালো থাকবে না। সুতরাং তার সুস্থ থাকাটা খুব জরুরি। আমাদের সমস্যা হচ্ছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান না, শুধু পাড়া মহল্লাতে এখন খেলার মাঠ নাই। আমরা বাচ্চাদেরকে দায়ী করি, বকাঝকা করি, সারাদিন মোবাইল নিয়ে থাকে, কম্পিউটার নিয়ে থাকে, হ্যাঁ, বাসায় বসে থাকে, অসুখ বিসুখে কষ্ট পায়, কাশি দেয়, আমরা তাদেরকে বকাঝকা করি, কিন্তু আসলে তাদের তো দোষ নেই। আমরা তো তাদের জন্য খেলার মাঠ দিতে পারছি না। এখন একটা ছেলে যখন, বাচ্চা ছেলে যখন বা মেয়ে ছেলে যখন খেলার জায়গাটা পাবে না, তখনই তো সে অন্যদিকে আসক্ত হবে। সেই জন্য খেলার মাঠটা খুব জরুরি। আপনারা সৌভাগ্যবান যে একটা খেলার মাঠ ছোট হলেও আপনাদের আছে। এটিকে ধরে রেখেই অন্য কাজগুলো করতে হবে। আপনারা যদি গাছ লাগান, তাহলে খেলার মাঠটাকে ধরে রেখেই গাছগুলো লাগাবেন। এমন গাছ লাগাবেন যেগুলো জঙ্গল তৈরি না করে, ছায়া দিবে, অক্সিজেন দিবে, কিন্তু জঙ্গল যেন তৈরি না হয়। আমি আপনারা যেটি চেয়েছেন যে গাছগুলো লাগাতে চান, লাগাবেন, সেগুলো প্রোটেকশনের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য, যে একটু যেগুলো খাঁচা টাচা যাই চাচ্ছেন লোহার, আমি করে দিব, এটা দিলাম। আমি বাড়তি আরো কয়েকটা জিনিস করে দেবো। এই মাঠটা, এটা আপনারা না চাইলে দিতাম। আমি অনেকদিন যাওয়ার সময় ভেবেছি যে এই মাঠটার চারপাশে কিছু সোলার লাইট যদি দেওয়া যায়, তাহলে সারাক্ষণ রাতের বেলা মাঠগুলো আলোকিত থাকে। এটা সুবিধাটা কি? সুবিধা হচ্ছে, অনেক সময় আমাদের এই মাঠে দেখা যায় কিন্তু অনেক ধরনের জানাজার নামাজ হয়, অনেক কিছু হয় ইমার্জেন্সি। এই রাতের বেলা হঠাৎ করে বলতে লাইট গুলো থাকলে এইগুলো সুবিধা হয়। আর লাইট থাকলে একটু দুষ্ট মানুষের আচরণটা কম থাকে, নাকি? নয়তো দেখা যায় অন্ধকারের মধ্যে অনেক ধরনের আড্ডার পরিবেশ হয়। তো সেই লাইটটা আমি করে দিব, হ্যাঁ, থাক, ক্যাচ করবো, ওরা থামান দিব না, হ্যাঁ, ওরা এগুলোর মধ্যে আমাকে বক্তব্য চালাই দিয়ে দিব, হ্যাঁ। কও ভাই, তোমরা যা খুশি কো, আমি আমার চালাই দেবো, আমারও ধৈর্য আছে। তো আমরা এগুলো করে দেবো ইনশাল্লাহ। আমি একটু অন্য আলাপ করি, হ্যাঁ। মায়েরা আছেন, আমি সব জায়গায় একটা কথা বলি, আপনারা সবসময় সন্তানদের ভালো ফল হলে খুব খুশি হন। রেজাল্ট ভালো মানে আমার সন্তান খুব ভালো। ভালো ফল করাটা খুব দরকারি, ফলাফল ভালো হওয়া দরকারি, অঙ্কে ভালো হওয়া, ইংরেজি ভালো হওয়া, সব ভালো হওয়া, কিন্তু তার থেকে দরকারি ভালো মানুষ হওয়া। আমরা ভালো ফলের জন্য খুব মনোযোগী হই, ভালো মানুষ করার জায়গাটাতে কাজ করি না। স্কুল এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা আপনাদেরকে ভালো পড়াবে, সন্তানদেরকে ভালো মানুষ করার শিক্ষাটা তাদের হাত থেকে কম হবে, তাদের সুযোগটা কম। এই সুযোগটা আমাদের বাবা মায়েরই বেশি, বাবা মা ছাড়া কেউ করতে পারেন না। তো এখন এই বাবা মারা একটা সন্তানকে ভালো মানুষ করার জন্য যেটা প্রয়োজন, সন্তানের সামনে সে যেমনই হোক না কেন, সেই বাবা মাকে ভালো আচরণটা করতে হবে। এটা আমরা করি না। আমি উদাহরণ দিই, কয়েকটা কমন উদাহরণ সব জায়গায় দিই, এটা আপনাদেরও দিচ্ছি। এইরকম একটা ধরেন, আমরা আবার বাসায় অনেক সময় আপনাদের হাত থেকে অনেক সময় প্লেট ভেঙে যায়, পরে ভাঙে না?
এরকম ভেঙে গেলে আপনারা সন্তানদেরকে শিখিয়ে দেন। আপনার স্বামী যদি বদরাগী হয় কিংবা শ্বশুর শাশুড়ি যদি একটু বদরাগী হয়, বলেন যে বলি যে এটা বিড়ালে ভেঙে ফেলতে অন্য কেউ, এরকম বলি না আমরা? আচ্ছা, আবার অনেক সময় এরকমও বলি, আপনি দুপুরবেলা রেস্ট নিচ্ছেন, আপনি বা আপনার স্বামী, একজন মানুষ আসলো, হয় পাওনাদার অথবা আত্মীয় স্বজন, আপনি বিরক্ত, আপনি বলে দেন বাচ্চাদেরকে বলতো বাসায় নাই, এরকমও করেন না? আপনি ভাবছেন একটা ছোট্ট কথা বলাচ্ছেন, কিন্তু আপনার সন্তান এই ছোট্ট মিথ্যা কথা বলার মধ্য দিয়ে মিথ্যা বলার সূচনা হলো তার। সে জানে যে মিথ্যা বলা যায়। আজকে আপনার কথায় সে মিথ্যা বলছে, অন্য একদিন বড় হয়ে সে আপনাকে মিথ্যাটা বলবে। সুতরাং এই যে ছোট ছোট আচরণ, এগুলোর মধ্য দিয়ে কিন্তু সন্তানের ভিতরে অনেক বৈশিষ্ট্য প্রবেশ করে। আমরা অনেক সময় রিক্সা থেকে নেমে, সিএনজি থেকে, অটো থেকে নেমে রিক্সাওয়ালা ভাইটাকে যে পরিশ্রম করে, সিএনজি এলাকে তুই তাকারিও করি, অনেকে করি না? বয়স্ক মানুষকে, একটা মানুষকে তুই তাকারি করছি, আপনার সন্তান পাশে থেকে দেখছে যে বয়স্ক লোককেও তুই তাকারি করা যায় যদি গরিব হয়, এরকম একটা শিক্ষা তার মধ্যে ঢুকে যাচ্ছে। এগুলো কিন্তু খারাপ শিক্ষা। এর মধ্যে দিয়ে আপনার সন্তানের মধ্যে অনেক বৈশিষ্ট্য করা হয়। আপনার সন্তানকে আপনি দেশপ্রেম শেখান না। আমি একটা কথা সবাইকে বলি, মাকে বলি, বাবাকে বলি, সবাইকে বলি, আপনার সন্তানের মধ্যে যদি দেশপ্রেম ঢোকাতে পারেন, দেশকে ভালোবাসার কথা শেখাতে পারেন, আপনার সন্তান অনেক অনেক অপরাধ থেকে দূরে থাকবে সবসময়। আমরা সবসময় বলি পরিবারের দায়, বলি আমরা বাবা মা, আমরা সন্তান জন্ম দিয়েছি, আমরা বড় করেছি, আমরা পড়াশোনা করিয়েছি, তোমরা বড় হলে আমাদেরকে এই দায়টা শোধ করবে, এরকম একটা আশাও থাকে আমাদের, তাদেরকে বলিও। এটি ঠিক যে তার একটা দায় পরিবারের প্রতি থাকবেই সন্তানের। আরেকটা দায় আমরা শেখাই না, দেশের প্রতি দায়। আমরা যে মাটিটার উপর দাঁড়িয়েছি, এই মাটিটা স্বাধীন, এখন এটা স্বাধীন ছিল না। আমাদের একটা পতাকা আছে, এই পতাকাটা ছিল না, এটা অর্জন করতে হয়েছে। এই পতাকাটা অর্জন করতে আমাদের 30 লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে। যে মানুষগুলো জীবন দিল তারা তো এই স্বাধীন দেশের স্বাদ পায় নাই, এই পতাকাটা তারা দেখে নাই, উপভোগ করতে পারে নাই, কিন্তু তারা যে রাষ্ট্রের জন্য জীবনটা দিল, তাদের এই আত্মত্যাগ, এটাকে আমাদের সম্মান করতে হবে। আমাদের একজন নেতা ছিলেন, যে নেতা 150 বছর আমরা পরাধীন ছিলাম। অনেকে অনেকভাবে চেয়েছে বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের জন্ম হোক, এনে দিতে পারেনি। আমাদের একজন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। এই নেতার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকতে হবে। আমি এই কথাগুলো বলছি এই কারণে, আপনি এই বোধগুলো সন্তানের মধ্যে প্রবেশ করালে সন্তান দেখবেন বড় হয়ে হলে দেশকে ভালোবাসবে। দেশকে ভালোবাসতে সে অন্যায় করবে না, আরেকজনের হক নষ্ট করবে না, সে ঘুষ খাবে না। অনেক ভালো বৈশিষ্ট্য এক দেশপ্রেমের মধ্য দিয়েই জন্ম হয়। এই কাজগুলো স্কুল করাতে পারে না, এগুলো বাবা মাকে করাতে হয়। আপনি মনে রাখবেন, আপনার সন্তানকে ভালো পড়ালেন, ভালো মানুষ হইল না, বড় হয়ে দেখা যাবে আপনাকে সে বৃদ্ধাশ্রমের থেকে পাঠিয়ে দিচ্ছে। আমরা অনেক প্রতিষ্ঠিত মানুষকে দেখি, অনেক টাকার বেতন পান, বিদেশে থাকেন, পড়াশোনা করাচ্ছেন, সন্তানের পেছনে টাকা ব্যয় করেন, কিন্তু নিজের বৃদ্ধ বাবা মার খোঁজ নেন না। তার বোনটা যদি একটু স্বামী পরিত্যক্তা হয় কিংবা অসহায় থাকে, তার বোনের খোঁজ নেন না। কিন্তু আবার দেখবেন এই যে এরকম ট্রাক চালক ভাই, রিক্সা ভ্যান চালক ভাই, গরিব, কিন্তু তিনি দেখা যাচ্ছে তার বৃদ্ধ বাবা মার দায়িত্ব নিচ্ছেন, তার আয় থেকে, সামান্য আয় থেকে হলে তার বোনের পরিবারকে কিছু দিচ্ছেন। তাহলে আমাদের কোনটা দরকার, ভালো ফলের সন্তান না ভালো মানুষ সন্তান? মানুষের প্রয়োজন। সেই জায়গাটাতে আমি আপনাকে মনোযোগ দিচ্ছি। সন্তানের ফলাফল ভালো হলে আপনি যত না খুশি হবেন, তার থেকে খুশি হবেন আপনার সন্তান যদি একটা ভালো কাজ করে আসে। আপনি সন্তানকে মন্দ কথা বলবেন ফলাফল খারাপ হলে, কিন্তু সে একটা মিথ্যা বললে তাতে কম গালাগাল করবেন তা না, বরং মনোযোগ দেওয়া উচিত মানুষ হওয়ার পেছনে। আমি এই কথাগুলো বলছি, এটি একটু মনে রাখবেন, কারণ আপনার সন্তান আপনার ভবিষ্যৎ। আপনার সন্তানের লাঠি হচ্ছেন এখন আপনি, বৃদ্ধ বয়সে এই সন্তান হবে আপনার লাঠি। এই লাঠিটা যেন মজবুত হয়, সেই চেষ্টাটা এখন থেকে করতে হবে। এবার আসি 2 মিনিট দিবস। পৌরসভার মেয়র হয়েছি আপনাদের ভোটে, তাই না? আমিও তো রাস্তার মানুষ ছিলাম, ওখান থেকে আপনারা ভোট দিয়েছেন বলেই মেয়র হয়েছি। তো আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমাদের প্রায় 3.5 বছর শেষ, আর আছে 1.5 বছর কিছু বেশি, 5 বছরের জন্য মানুষ হয়। তো 3.5 বছর আগে ভোট চাইতে যে আপনাদের কাছে কিছু ওয়াদা করেছিলাম অঞ্চল থেকে অনেক জায়গায়। আমি একটু বলি আপনাদেরকে, আমরা এই 3.5 বছরে
আমরা একটু খারাপ সময় বলতে আমাদের বিশ্বব্যাপী করোনা হলো, করোনার কারণে দেখবেন অর্থনৈতিক মন্দা, সব জিনিসপত্রের আপনারা দেখেছেন দাম, অনেক জায়গায় বাজেট প্রজেক্ট সব বন্ধ ছিল। তার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সব আন্তর্জাতিক এর প্রভাব তো বাংলাদেশের পড়ে। তো আমাদের এই সংকটের মধ্যে আমাদের এই পরিষদ 3 বছর 6 মাসে আমরা 100 কোটি টাকার উন্নয়ন কাজ এই পৌরসভায় করেছি। এখন আমি এই কথাটা বলছি এই কারণে, আমার পূর্বে যিনি মেয়র ছিলেন আমাদের নাসির ভাই, শ্রদ্ধেয় নাসির ভাই, তিনিও এই পৌরসভা দীর্ঘ 15 বছর মেয়র ছিলেন, অনেক ভালো কাজ করেছেন। তিনিও পৌরসভাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, এগিয়ে নিয়েছেন অনেক ক্ষেত্রে। তিনি তার 15 বছরে, একটানা 15 বছর মেয়র ছিলেন তিনি। আমরা পৌরবাসী তার কাছে কৃতজ্ঞ যে তিনি পৌরসভাকে উন্নত করার জন্য চেষ্টা করেছেন। তিনি 15 বছরে সর্বমোট আমার হিসাবে 67 থেকে 68 কোটি টাকার উন্নয়ন কাজ পৌরসভায় হয়েছে। তো আমরা 3 বছরে 100 কোটি টাকা, তাহলে তো ভালোই করেছি, তাই না? কিন্তু আমরা সন্তুষ্ট না এই কারণে আমরা অনেক কাজ করেছি, আবার অনেকগুলো কাজ করতেই পারি না। আমরা এই পৌরসভার যেমন এই ওয়ার্ডের এই পুরান বাজারের ক্ষেত্রে আমরা এসে এই 3 বছরের সবগুলো রাস্তা নতুন ভাবে করার চেষ্টা করছি। আপনারা দেখেছেন সবগুলো রাস্তা নতুন ভাবে হচ্ছে। এমন অনেকগুলো রাস্তা করেছি যেগুলোতে গত 25-30 বছরে কোনো কাজ হয়নি। আমরা সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছি যে এখানে একটি কবরস্থান হওয়াটা খুব জরুরি আমাদের কাছে। কারণ এই কবরস্থান যেটি আগে আছে জায়গা ছিল, কিন্তু এটি কবরস্থানের মতো ছিল না গাছ গাছে। আমরা কিন্তু এখানে ব্যাপক কাজ করছি, আপনারা দেখেছেন কিনা কেউ তো। আমরা এগুলো নতুন করে মাটি ভরাট করেছি প্রায় 1.5 কোটি টাকার, 50 লাখ টাকার বেশি মাটি ভরাট করেছি। এখন সীমানা প্রাচীর করবো, এখানে সোলার লাইট লাগিয়েছি অনেক, দেখবেন রাতের বেলা এখন আলোকিত থাকে জায়গাটা। আমরা সেখানে একেবারে লাইন ধরে এমন একটা কবরস্থানের পরিকল্পনা আমরা করছি, আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে করে ফেলবো, যেটি আমি মনে করি শুধু চাঁদপুর না, আশপাশের সব জেলার মধ্যে সবচেয়ে সুন্দর একটা কবরস্থান হবে। এখানে অজু করার জায়গা থাকবে, নামাজ পড়ার জায়গা থাকবে, লাশ ধোয়ার জায়গা থাকবে, এবং লাশকে যদি কোনো কারণে 1-2 দিন রেখে দিতে হয় সেরকম ব্যবস্থাও এখানে থাকবে। তো সেগুলো আমরা চেষ্টা করছি 1 বছর মধ্যে করে যাব। আমরা পুরন বাজারে যেটি করার চেষ্টা করছি, রাস্তাঘাটগুলো করছি, আমাদের সামনে যে পরিকল্পনা একটু রাস্তাগুলোকে বড় করার চেষ্টা করবো। যেমন আপনাদের এই রাস্তাটি চাইলে কিন্তু 7-8 ফিট বড় করা যায়। এই রাস্তাটি রয়েলস রোড যেটি একদম, এটি করার আমাদের পরিকল্পনা আছে। আমাদের লোহার পুলের আপনাদের যে পুরন বাজারের খালটি আছে, খালটির জন্য আমি প্রজেক্ট পাঠিয়েছি। খালগুলো আমরা সংস্কার করতে চাই, কারণ আমরা মনে করি প্রাকৃতিক যে পানির সরবরাহ এটি থাকতে হবে। আমরা যে করোনা সংকট গেল, আমরা দেখেছি মানুষ ঘর থেকে বেরোতে পারে না। আমাদের অনেক কিছুর প্রাকৃতিক অনেক আমরা বলি যে ন্যাচারাল রিজার্ভারের উপর নির্ভর করতে হয়েছে। আমাদের এরকম সংকট আল্লাহ না করুক আরো ভবিষ্যতে আসতে পারে। আমাদের খালগুলো যদি আমরা একটু দখলমুক্ত করে এবং সেগুলো ড্রেজিং করে যদি নদীর পানি প্রবাহিত করতে পারি, তাহলে অন্তত বিপদের সময় এই পানির উপরও নির্ভর করা যায়। কোনো কারণে যদি ঢাকা শহরে মনে করেন যে 3-4 দিন বা 5 দিন ইলেকট্রিসিটি বন্ধ থাকে এবং সাপ্লাই পানি বন্ধ থাকে, তাহলে ঢাকা শহরের মানুষরা বাসা বাড়িতে পাগল হয়ে যাবে, থাকার কোনো উপায় থাকবে না। কারণ ঢাকা শহরে তো আর ওই পুকুর টুকুর নাই, ওই সাপ্লাই পানির উপর নির্ভর করতে হয়। তাহলে আমাদেরও ভবিষ্যৎটাকে মাথায় রেখে চাঁদপুর শহরে এরকম কিছু প্রাকৃতিক পানির উৎস যেগুলোকে সংরক্ষণ করতে হবে, এটা আমাদের এই পরিষদের পরিকল্পনা। আমরা পুরান বাজারে এবং নতুন বাজার অঞ্চল দুটোতে এরকম কয়েকটি পানির ন্যাচারাল রিজার্ভার আমরা সুন্দরভাবে যেগুলো আছে সেগুলোকে পরিচ্ছন্ন করব, পানিটা বিশুদ্ধ রাখার চেষ্টা করব এবং সেগুলোকে সংরক্ষণ করব। আমাদের অনেক পরিকল্পনার মধ্যে একটা বড় পরিকল্পনা ওই অঞ্চলে হচ্ছে, সেটি হচ্ছে রাস্তাঘাটগুলোকে বড় করা। আপনারা যারা ওইবারে যান দেখবেন ভাঙছি, আমি অনেকের বাড়িঘর ভাঙছি, দোকানপাট ভাঙছি, আলোচনা করেই ভাঙছি রাস্তা প্রশস্ত করার জন্য। আমাদের এই শহরের বয়স প্রায় কয়েকশো বছর, বাড়িঘরগুলো হয়েছে সে কেউ নিয়ম কানুন মানে নাই, সব রাস্তার পাশে সমান, একটা বাড়িও নিয়ম কানুন মেনে করে নাই। এখন সড়ক বড় করা যাচ্ছে না, এখন ভাঙতে হচ্ছে। যদি পরিকল্পনা অনুযায়ী আগের মেয়র সাহেবরা এগুলোতে বাধা দিতেন, নিয়মগুলো বাস্তবায়ন করতে বাধ্য করতেন, তাহলে আমাদের সড়কগুলো আর এত ভাঙাচোরা করতে হতো না, এমনিতে প্রশস্ত হতো। এখন এই কঠিন কাজগুলো করছি, অনেকে রাগ হচ্ছেন, অনেকে খুশি হচ্ছেন। রাগ খুশির বিষয় না, যেটা দরকার সেটা আমি করবই। তা আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এই ওয়াদাগুলো ভোটের সময় করেছি, সেই ওয়াদাগুলো আমি আমাদের আর 1.5 বছর আছে, 1.5 বছরের মধ্যে আমি চেষ্টা করবো প্রতিটি ওয়াদাই যেন বাস্তবায়িত হয়। আমার একটা সংকট ছিল। আবার এটাও বলে রাখি, একটা মানুষের জীবনে 5 বছর খুব বড় সময়।
কিন্তু একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য, একটা শহরকে গড়ে তোলার জন্য 5 বছর খুব বড় সময় না। আমরা 5 বছরে তারপরে যতটুকু করেছি, আমি মনে করি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো কাজ করেছি আমরা। আমাদের ভোট আসছে, তখন আবার ভোট চাইতে যে সুযোগ চাইবে, এখন আর না চাইলাম, কিন্তু আমাদের হাতে এই 1.5 বছর আছে। এই 1.5 বছরের জন্য আমরা কিছু যে ওয়াদাগুলো করেছি সেগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আপনাদের সবার দোয়া চাই, আপনারা দোয়া করবেন যেন আমরা আমাদের নির্বাচনের সময়ে দেওয়া ওয়াদাগুলো পূরণ করতে পারি। আমি একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে আপনাদের এখানেও অনেক মিটিং এ করেছি, অন্য জায়গায়, সব জায়গায়, যে আমি আমার পৌরসভার মেয়রের দরজাটা খোলা রাখবো। আমি এটা সবার জন্য উন্মুক্ত রাখবো। আমার মেয়রের কাছে যেতে কাউকে কোনো বাধা পেরোতে হবে না। আপনারা যারা পৌরসভায় গিয়েছেন তারা জানেন, আমি আমার কাঠের দরজাটা ভেঙে ফেলেছিলাম দায়িত্ব নেওয়ার পরেই। একটা কাঁচের দরজা দিয়েছি যেন ভেতর বাহির দেখা যায়। আমি কি করি সেটা বাইরের মানুষ দেখে, বাইরে কি আসছো সেটাও আমি দেখি, এবং সেই দরজা কোনো লক লাগানো থাকে না, এটা কোনো লক নাই, এটা খোলা, এটা লক করা যায় না। সুতরাং এটা আমি করেছি শুধুমাত্র যে মানুষ যেন, যে কোনো মানুষই আমার কাছে যেতে পারে, আমি পারি আর না পারি, মানুষ তার কথাটা যেন বলতে পারে, সেই পরিবেশটা আমি রেখেছি। এবং আপনার গেলে টের পাবেন, আমার ওখানে আমি করতে না পারলেও একটা চায়ের কথা অন্তত বলি। তো আমি চেষ্টা করছি পৌরসভার নাগরিকদের সাথে আমার একটা সরাসরি সম্পর্ক থাকুক, আমি এবং তাদের নাগরিক সমস্যাগুলো যেন আমি সরাসরি শুনতে পারি এবং সমাধান করতে পারি। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনারা আমাকে ভোট দিয়েছেন। আমি চাই আপনাদের এই কৃতজ্ঞতা ভোটটা যেন আমার কাজের মধ্য দিয়ে আপনাদের কাছে আমি প্রকাশ করতে পারি। আমার মায়েরা আছেন, আমি মায়েদের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের ভোটটা পেয়েছি, সবার আপনাদেরটা বেশি পেয়েছি, আপনারা ভোট কেন্দ্রে গিয়েছিলেন। আমি আবারও বলছি আপনাদেরকে, আমি চেষ্টা করব আপনাদের এই কাছে দেওয়া ওয়াদাগুলো পূরণ করতে। আর একটা কথা, আপনারা যেটা বলছিলাম, আপনাদের সন্তানের ভালো ফলের থেকে ভালো মানুষ করার ব্যাপারটাতে একটু মনোযোগী হন, এটি খুব দরকারি, আপনার জন্য দরকারি। এই বাংলাদেশের বাস্তবতা 15 বছর পর আরেক রকম হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের বাংলাদেশকে বদলে দিচ্ছেন। এই বাংলাদেশ আজকে যে অবস্থায়, আমার আপনার যে ছেলেবেলা, সেই বাংলাদেশে এক না। আমার আপনার ছেলেবেলা একটা টিভি যার বাসায় ছিল, সে অনেক পয়সাওয়ালা মানুষ, তাই না? ফ্রিজ থাকলে তো কথাই নাই। কিন্তু এখনকার বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ কি বলে, যে মানুষটা রিক্সা চালায়, গরিব ভাই, তার বাসায় একটা টিভি আছে, ফ্রিজ আছে। জীবনযাত্রার মান বদলেছে, আরো বদলাবে। শেখ হাসিনা অঙ্গীকার করেছেন একটা উন্নত বাংলাদেশ। এই বাংলাদেশে, এই উন্নত বাংলাদেশে এই প্রজন্মকে উপহার দেবেন। আপনার সন্তান যখন বড় হবে, তখন একটা উন্নত বাংলাদেশের সে নাগরিক হবে। সেই বাংলাদেশের ফাইট করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি তাকে এখনই নিতে হবে। বড় হয়ে সে প্রস্তুত হতে পারবে না, প্রস্তুতিটা তার এখনই নিতে হবে। সেই প্রস্তুতিটার জন্যই তার সবার আগে যেটি প্রয়োজন, তাকে ভালো মানুষ হওয়া প্রয়োজন, এবং তাকে একটা দেশপ্রেমিক সন্তান হওয়া প্রয়োজন। এইটা আপনারা করবেন, আশা করি আপনারাই এর সুফল পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের জন্য সবসময়ের জন্য শুভকামনা। আর আমার আজকে বাবার মৃত্যুবার্ষিকী বলেছেন, আমি আমার বাবা আমার জীবনের একটা বড় বিষয়, বড় অংশ জুড়ে আছেন। আমার মানে আমরা এর আগে বুঝি নাই আর কি, যে বাবা না থাকা মানে যে পৃথিবীর অনেক নাই হয়ে যাওয়া, এরকম বুঝি নাই। বাবা যাওয়ার পরে বুঝেছি, এবং সবাই এটা হারাই বুঝে, তাই না? থাকতে বুঝে না। যাক, আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। তিনি আমার নির্বাচনে ভোট দিতে পেরেছিলেন। আমি সৌভাগ্যবান যে আমার নির্বাচনের আমার বাবা মা দুজনেই ভোট দিয়েছেন। সেটি খুব কম সন্তানের সৌভাগ্য হয়, নিজের সন্তানকে ভোট দেওয়া বা বাবা মার ভোট পাওয়া। তো সামনে যদি নসিবে আল্লাহ ইলেকশন দেয়, তখন হয়তোবা আমার বাবা দিতে পারবেন না, কিন্তু এই শূন্যতাটা সবসময় থাকবে। আমি ওনার জন্য আপনাদের কাছে দোয়া চাইছি। আমরা যেন ওনাকে বেহেশত নসিব করেন। এই পুরান বাজারেই তিনি বড় হয়েছেন, তিনি এখানেই পড়াশোনা করেছেন, নদিয়া স্কুলে, এখানেই বড় হয়েছেন। চাকরি জীবনে এখানে ছিল, ব্যবসা জীবনে এখানে ছিল। তো ওনার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।